আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাফি রহমান। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রামচন্দ্রপুরের খালের উদ্ধার করা অংশের খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টার দিকে এই কার্যক্রম শুরু হয়। মেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে খালের জমিতে ফেলা মাটি ও আবর্জনা। এর আগে গতকাল ডিএনসিসি নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা 60টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় 10 বিঘা সম্পত্তি উদ্ধার করা হয়, যার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা অংশও ছিল। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং 15 লাখ টাকার খাসি বিক্রি করে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, সাদিক অ্যাগ্রো বা অন্য কারো বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল খনন করা হচ্ছে। আমাদের এখানকার লোকেই অবস্থান করতে দিচ্ছে, যেখানে থাকেন খালি পইরা রয়েছে। তো আমরা আজকে 17-18 বছর ধরে 18 বছর রানিং চলতেছে থাকতেছি। আপনারা জান না কেন, এখন আমরা এই মুহূর্তে কই যাম? অন্তত 3 মাসের একটা সময় দিত। দর্শক, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রফিক, অভিযানের 3য় দিনে নতুন করে কত সংখ্যক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন। মারফি, আসলে অভিযান শুরু হয়েছে ঘণ্টাখানেক আগে। আমরা দেখেছি ইতোমধ্যে 5টি বড় বড় এক্সকেভেটর মেশিন এখানে নিয়ে আসা হয়েছে। আজকে আসলে অভিযানের যে অংশটি রয়েছে, আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে খাল খনন। আপনি নিশ্চয়ই জানেন, আমরা গত 3 দিন ধরে আসলে খবরের মাধ্যমে যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে এই রামচন্দ্রপুর খালটি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে ধীরে ধীরে কিন্তু দখল করা হয়েছে এবং দখল করতে গিয়ে এমন একটি অবস্থা এসেছে আসলে বোঝার উপায় নেই। এখানে আসলে কোনো এক সময় খাল ছিল, মাটি ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছিল, কাঁচা পাকা স্থাপনা। ইতোমধ্যে কিন্তু গতকাল আমরা যেটি দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 60টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের 10 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এই যে উদ্ধার করা জমির পাশাপাশি যে খালের উপরে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো উচ্ছেদ করার পর আজকে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে এই খালের যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও যেসব অবৈধ স্থাপনা খালের আশেপাশে রয়েছে সেসব স্থাপনাও কিন্তু ধীরে ধীরে উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে বিরাট একটি কর্মযজ্ঞ এখানে চলছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যাপক সংখ্যক সদস্যদেরকে আমরা দেখছি, যাতে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়। আমরা কথা বলেছি, তারা প্রায় শতাধিক সদস্য এখানে এসেছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরাও এখানে উপস্থিত রয়েছেন। সব মিলে এলাকাবাসী আসলে উৎসুক জনতার ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এলাকাবাসী যেটি বলছেন, আজ থেকে 10 থেকে 15 বছর আগেও আসলে এই খালের পানি প্রবাহ তারা দেখেছেন, এই খাল দিয়ে নৌকা চলাচল করেছে, সেটিও কিন্তু এলাকাবাসী বলছিলেন। আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি বলছেন, তাদের দাবি যেন এই খালটি দ্রুত যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো যেন উচ্ছেদ করা হয় এবং আগের যে পরিবেশ ছিল, যে পানি প্রবাহ ছিল, সেটি যেন ফিরিয়ে আনা হয়। আপনি দেখতে পাচ্ছেন আসলে এই খালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা আবর্জনা এবং শক্ত মাটি দিয়ে কিন্তু ভরাট করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই জায়গাটিতে আসলে ট্রাক স্ট্যান্ড করার একটা পরিকল্পনা নিয়ে দখলদাররা আসলে দখল করেছিল। পরবর্তীতে এখানে নানা ধরনের স্থাপনা গড়ে ওঠে এবং সম্প্রতি আসলে আমরা যেটি জানি যে সাদিক অ্যাগ্রোর যে ছাগল কাণ্ডের কারণে আসলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সবার সামনে এসেছে। এখন সিটি কর্পোরেশন বলছে যে তারা খুব দ্রুত, আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে 3 দিনের একটি টানা অভিযান চলবে, আজকের 3য় দিন চলছে। এই খালের শুধু রামচন্দ্রপুর খাল নয়, সারা ঢাকা শহরেই কিন্তু যতগুলো খাল রয়েছে বেশিরভাগ খালই কিন্তু দখলে জর্জরিত। এই খালগুলোর অবৈধ স্থাপনাগুলো ধীরে ধীরে উচ্ছেদ করা হবে এবং এই খালের যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে। এখন দেখার বিষয় আসলে কবে নাগাদ আসলে রাজধানীর সেই আগের চিত্র ফিরে আসবে, কবে নাগাদ উচ্ছেদ অভিযান করা হবে, সেটা আসলে দেখার বিষয়, আসলে সময় সাপেক্ষ বিষয়, সেটিও কিন্তু সিটি কর্পোরেশন বলছে। তো সব মিলিয়ে আসলে মারফি, এই ছিল উচ্ছেদ অভিযানের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গেল কয়েক বছর ধরেই শহরের জল নিষ্কাশনের সক্ষমতা কমে যাচ্ছে। অল্প বৃষ্টিপাতে ঢাকা শহরের অনেক এলাকায় পানির নিচে চলে যায়। প্রতি বছর জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে মাসে বাড়ে এর তীব্রতা। তবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপই দেখা যায় না।
আজও বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বেশ কিছু রাস্তাঘাট। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রধান সড়কে পানি রয়েছে ধানমন্ডির বেশ কিছু এলাকায়। এতে ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীবাসী। দর্শক, রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আশিকুল আলম, নগরীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ার যে একটি চিত্র দেখা যায়, এই বিষয়ে নগরবাসী কি বলছেন এবং এটি নিরসনে প্রশাসনের কোন উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে সাধারণ মানুষ যারা ভোগান্তির শিকার তারা কি বলছে, কিছুক্ষণ আগেই একজন ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছিল যিনি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। তিনি বলছিলেন যে মৃত্যুর হাত থেকে বেঁচেছিলেন তিনি। ঠিক এই রাস্তাটি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই রাস্তায় মানে উনি বলছিলেন যে সিটি কর্পোরেশনের মেয়র পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, এলাকার ঠিকাদার পরিবর্তন হয়, কিন্তু এই অল্প একটু জায়গা, যেই জায়গাটি দীর্ঘ বছরের পর বছর ধরে তারা ভোগান্তিতে আছেন, এই জায়গাটির আসলে যে সমস্যা সমাধানের কোনো উপায় এখনো পর্যন্ত কেউ নিরসন করতে পারেনি এবং বের করতে পারেনি। এই যে আপনি দেখছেন যে একজন বাচ্চা সহ যে পার হওয়ার চেষ্টা করছিলেন, এটি কিন্তু একটা গর্তের মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এরকম কিন্তু শত শত লোক প্রতিনিয়ত যখনই বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু তারা এই ভোগান্তির শিকার হচ্ছেন এবং এটি কিন্তু একদিনের ঘটনা নয়, এটি বছরের পর বছর ঠিক এরকম অবস্থায় চলছে এবং এটা থেকে কবে তারা মুক্তি পাবেন সেটি আসলে নিশ্চিত করে বলা যায় না। আপনাকে যদি বলি মারফি, যে গেল কয়েক মাস আগে ঢাকার মিরপুরের যে কমার্স কলেজের সামনে যে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল, যেখানে বিদ্যুতের তার পড়েছিল এই জলাবদ্ধতার পানিতে এবং সেখানে একই পরিবারের 4 জন সহ আরও একজন, মোট 5 জন মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তারপরেও এটি নিয়ে আলোচনা হয়েছে, অনেক ধরনের বক্তব্য দিয়েছেন কর্তা ব্যক্তিরা যারা এই সিটি কর্পোরেশনে রয়েছেন, রাজুকে রয়েছেন এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটিতে বাস্তবে আসলে সেটির কোনো প্রতিফলন হয়নি। সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। এরকম এই জায়গায়ও কিন্তু বিদ্যুতের তার রয়েছে এবং এখানেও যে এরকম কোনো ঘটনা ঘটবে না সেটি কিন্তু নিশ্চিত করে আসলে কেউ বলতে পারবে না। তো রাজধানীবাসী আসলে অ্যাকচুয়ালি মেনেই নিয়েছেন যে তাদেরকে এই ভোগান্তির মধ্যেই থাকতে হবে। আরেকটি বিষয় যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি মারফি, যে পাশেই কিন্তু কাজীপাড়ার যে মেট্রো রেল স্টেশন, সেই স্টেশনটি রয়েছে, যে স্টেশনে যে মানুষ যাবেন এবং সেখানে যে তারা মেট্রো রেলে চড়ে যে বিভিন্ন গন্তব্যে যাবেন, সেই জায়গাটায় তারা মেট্রো রেল স্টেশনে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং সিটি কর্পোরেশনের যে উদাসীনতা সেটি কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। যে ময়লার ভাগারই বলবো, যে আমরা ময়লা রাস্তার উপর পড়ে আছে কিন্তু এখনো পর্যন্ত সেটি এখান থেকে নিষ্কাশন করা হয়নি। তো ধীরে ধীরে ঢাকার আশেপাশের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। সিটি কর্পোরেশনের পয় নিষ্কাশন ব্যবস্থার মধ্যে বড় ধরনের ত্রুটি রয়েছে এবং সবশেষ যেটি, যে রাজধানীবাসীর মধ্যেও কিন্তু এক ধরনের অসচেতনতা রয়েছে। সব কিছু মিলেই কিন্তু ঢাকার এই জলাবদ্ধতা এবং সেটি থেকে নিশ্চিত কবে নাগাদ মুক্তি মিলবে সেটি বলা খুব দুষ্কর। মারফি, এই ছিল আমার কাছে মিরপুর কাজীপাড়া থেকে। আশিকুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিস এসে একজনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। এদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে ওই ট্রাকের চাপায় চালকের সহকারী মোরসালিনের মৃত্যু হয়। ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বেশ কিছুদিন পর আবারও একই দিনে রাজধানীতে আজ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিকেলে সমাবেশ ডাকা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় দলটির সমাবেশ হবে। সমাবেশের জন্য শর্ত সাপেক্ষে পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি।
বড় কোনো সংশোধনী ছাড়াই আজ অর্থবিল জাতীয় সংসদে উঠছে। অর্থবিলেও তেমন বড় কোনো সংশোধনী আসেনি। আজই অর্থবিল পাশ হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। আগামী অর্থ বছরে কালো টাকা সাদা করার সুযোগ আনা হচ্ছে 15% কর দিয়ে। নানা মহল থেকে এই প্রস্তাব বাতিল করার দাবি উঠলেও তা আমলে নেয়নি অর্থ মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে অর্থনৈতিক অঞ্চলে কর অবকাশ সুবিধা বহাল রাখা হচ্ছে। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাও বহাল থাকছে। এ বাজেট পাশের মধ্য দিয়ে শুরু হবে এই মেয়াদের আওয়ামী লীগ সরকারের নতুন অর্থ বছর। গত 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আজ থেকে 11 আগস্ট পর্যন্ত 44 দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে। গত 5 জুন কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,725টি। কেন্দ্রীয় সংখ্যা 9,463। দেশের বাইরে এবার 281টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।